আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথা। আসসালামু আলাইকুম, আদাব। গত সপ্তাহে মার্কিন সিনেটে $121 মিলিয়ন অর্থাৎ 1512 কোটি টাকার একটি ফান্ড অ্যাপ্রুভড হয়েছে। এই টাকাটি মিয়ানমারের জন্য খরচ হবে এবং খরচ করবে মিয়ানমারের দুটি সীমান্তবর্তী দেশ থাইল্যান্ড এবং ভারত। অথচ মিয়ানমারের সাথে ভৌগোলিকভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকা সত্ত্বেও বাংলাদেশ সেই ফান্ড থেকে বাদ। শুধু যে বাংলাদেশ বাদ পড়েছে তাই না, ডক্টর ইউনূস সহ আরো 12 জন উপদেষ্টার এর সাথে সাথে কপাল পুড়ছে। আজকে এটা নিয়েই আলাপ করব, শেষ পর্যন্ত থাকবে। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, বার্মা অ্যাক্টের কথা মনে আছে? সেই যে বার্মা ইউনিফাইড থ্রু রিগোরাস মিলিটারি অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট। 2022 সালে মার্কিন কংগ্রেসে এই অ্যাক্টটি পাশ করেছিল। একটু আপনাদের মনে করিয়ে দিই, আমি আগেও এটি নিয়ে কথা বলেছি। বার্মা অ্যাক্টটা হলো মূলত বর্তমানে মিয়ানমারের যে সামরিক জান্তা সরকার রয়েছে সেই জান্তা সরকারকে দুর্বল করে সেখানে একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনার জন্য আমেরিকার একটা প্রজেক্ট, তারা সংসদে একটা অ্যাক্ট পাশ করেছিল এবং সেখানে এই যে আমাদের যে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, রাখাইন স্টেটের যে আনরেস্ট, সেখানে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এই সব বিষয় কিন্তু এই বার্মা অ্যাক্টের মধ্যে রয়েছে। এবং বার্মা অ্যাক্ট মানে কাগজে কলমে এক কথা, আর এটা জিও পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট। এই মায়ানমার বঙ্গোপসাগর এই রিজিয়নে আমেরিকা তার উপস্থিতিটা নিশ্চিত করতে চায় এবং মিয়ানমারে তারা গণতন্ত্রের নামে ঢুকতে চায়। এবং আপনারা জানেন যে আরাকান আর্মি নিয়ে কি ঘটনা বাংলাদেশে ঘটেছে। এই আরাকান অ্যাক্টে বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে আরাকান আর্মিকে দিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে ফাইট করানোর একটা ঘটনা আপনারা জানেন। এবং এমন একটা অবস্থা হয়েছিল যখন আরাকান আর্মি প্রায় রাখাইন স্টেটের 2 বা 3টা টাউনশিপ ছাড়া অধিকাংশ জায়গায় একটা সময় দখল করে নিয়েছিল। এবং এর সব কিছুর পেছনে ছিল আমেরিকা, এবং আমেরিকা চেয়েছিল যে বাংলাদেশের করিডোর, যে মিয়ানমারের সাথে যে করিডোর আছে সেই করিডোরটা ব্যবহার করে তাদের এই সাইডের সংগ্রামটা বা তাদের প্রজেক্টটা এগিয়ে নেওয়া। আপনাদের আরো মনে আছে যে গত বছর 13ই মার্চ জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে এসেছিলেন 4 দিনের সফরে, এবং তিনি রোহিঙ্গা শিবিরেও গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি মানবিক সহায়তার করিডোর তারা চেয়েছিলেন, যাতে এই রাখাইন স্টেটে তারা বিভিন্ন রকমের সহায়তা পৌঁছে দিতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ডক্টর ইউনূস যদিও কমিটমেন্ট করেছিল আমেরিকার কাছে যে তারা সেন্ট মার্টিন দেবে, করিডোর দেবে, চট্টগ্রাম বন্দর দেবে, অনেক কমিটমেন্ট, মানে যা চাও নিয়ে যাও, বাংলাদেশটা তুমি নিয়ে যাও, আমাকে ক্ষমতা দাও। তো সেই জায়গাটায় কি হয়েছে, পরবর্তীতে দেখা গেছে যে বাংলাদেশ আর্মি বলেছে নো করিডোর, করিডোর দেওয়া যাবে না। আবার বলেছে যে করিডোর দিলে সেখানে আমাদের বাংলাদেশের ইন্টারনাল সিকিউরিটি রিস্ক আছে, করিডোর দিয়ে ড্রাগ স্মাগলিং হবে, আর্মস স্মাগলিং হবে, এসব মানে নানা রকমের সমস্যার কথা বলে সেনাবাহিনী এটিতে আগ্রহ দেখায়নি। এবং আপনারা জানেন তারপরে করিডোরের মানে টেকনাফে বিশেষ করে আরাকান আর্মির অনেক অ্যাক্টিভিটিস আছে। এখানে সামরিক মহড়ার নামে আমেরিকান আর্মি এবং আমেরিকান সশস্ত্র বাহিনী, ফায়ার ব্রিগেড অনেকেই এসেছিল। এবং পেকুয়া বাজারের কথা মনে আছে, আমি বলতাম যে পেকুয়া বাজারে একটা 19 তলা হোটেল করা হয়েছিল, যে হোটেলটার মালিক ছিলেন মুস্তফা মাজি। সেই হোটেলটা মূলত করা হয়েছিল ওই এলাকায় বিদেশিদের থাকবে, একটা লাক্সারিয়াস হোটেল, যার নিচের তলায় পাব থাকবে, বার মানে পানশালা, উপরে থাকার রুম থাকবে। তো পরবর্তীতে সেই হোটেলটা কিছুদিন চালু ছিল, কিন্তু এটা পুরো কমপ্লিট হয়নি। আর এই মাসখানেক আগে তো এটার মালিক মোস্তফা মাজিকে তার বাড়িতে মৃত পাওয়া গেছে, মোস্তফা মাজিকে হত্যা করা হয়েছে। অর্থাৎ এই যে আমরা করিডোর দেব বলে আমেরিকাকে যে আশ্বাস দিয়েছিলাম, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই সর্দার ইউনূস, সে এমন একটা লেজে গবরে পাকিয়ে ফেলেছিল যে আমেরিকা ছেড়ে দে মা, কে দেব আছে। সুতরাং আমেরিকা আলটিমেটলি তার বার্মা অ্যাক্ট এটাকে বাস্তবায়ন করার জন্য এই গত সপ্তাহে যে $121 মিলিয়ন ফান্ডটা দিয়েছে, এই ফান্ডটা মিয়ানমারের জন্য অ্যালোকেটেড, বাট এই ফান্ডটা মিয়ানমারের বর্তমান যে সামরিক সরকার আছে, জান্তা সরকার, তাকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে না। এই টাকাটা যাবে
সীমান্তবর্তী দুটি দেশ ভারত এবং থাইল্যান্ডের কাছে এবং বাংলাদেশ বাদ। এবং ভারত এবং থাইল্যান্ড কি করবে, এই টাকাটা নিয়ে তারা মূলত মিয়ানমারের যে সিভিল সোসাইটি আছে তাদের হেল্প করবে। তারা মিয়ানমারের ভেতরের গণতান্ত্রিক পরিবেশ, মানবাধিকার এগুলো নিয়ে কথা বলবে। মিয়ানমারের ভেতরে জান্তা সরকারকে দুর্বল করাটা কিন্তু এই বার্মা অ্যাক্টের অন্যতম উদ্দেশ্য। সুতরাং মিয়ানমারের জান্তা সরকার বিরোধী যে গণতান্ত্রিক শক্তিগুলো আছে তাদের সহায়তা প্রদান করবে এই $121 মিলিয়ন অধীনে যে প্রজেক্টস গুলো হবে, এবং সেখানে ভারত এবং থাইল্যান্ড কাজ করবে। এছাড়া রোহিঙ্গাদের সহায়তার কিছু বিষয় আছে। এই রাখাইন স্টেটে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার সব আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালতে সেটি নিয়ে মামলা চলছে। গণহত্যার সপক্ষে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের একটা ব্যাপার আছে, সেটিও এই প্রজেক্টের আন্ডারেই হবে। সো মানে এখন দেখা যাচ্ছে যে আমেরিকা বাংলাদেশকে বাদ দিছে। এবং কেন ইন্ডিয়া, কেন থাইল্যান্ড? ইন্ডিয়া আপনারা জানেন যে আমেরিকার সাথে যে রিসেন্ট ডিফেন্স ডিলটা হয়েছে, ডিফেন্স ট্রিটিটা হয়েছে 10 বছরের, সেখানে কিন্তু ইন্দো প্যাসিফিক রিজিয়নের সিকিউরিটিতে ইন্ডিয়া এবং আমেরিকা পার্টনার। আর থাইল্যান্ডের সাথে আমেরিকা অনেকদিন ধরে এই সিকিউরিটি পার্টনার, তাদের সাথে অনেক রকমের লেনদেন আছে। তো বাংলাদেশের করিডোর দিলে যে ঝুঁকি, সেই ঝুঁকি তো থাইল্যান্ড এবং ভারতের সাথেও আছে। কারণ ভারত তো মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করে, থাইল্যান্ডও করে, কিন্তু তারপরেও ভারত এবং থাইল্যান্ড এই ডিসিশনটা নিয়েছে, এই প্রজেক্ট, এই ফান্ড তাদের কাছে গেছে। এর কারণ হলো তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্তটা নিয়েছে, ঝুঁকি ম্যানেজ করার একটা পলিটিক্যাল ডিসিশন তারা নিয়েছে, যেটা বাংলাদেশ নিতে পারেনি। এবং বাংলাদেশ নিতে না পারার কারণে এই যে $121 মিলিয়ন বা 1512 কোটি টাকার একটা ভাগ থেকেই যে শুধু বাংলাদেশ বঞ্চিত হলো তা নয়। এটি কেবল অর্থ নয়, বরং এটি হলো ইউনূস সরকারের উপর থেকে আমেরিকান আস্থা যে উঠে গেছে তার একটা ইন্ডিকেশন। এবং এর ফলে যেটা হবে যে এই এলাকায় যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বাংলাদেশ একটা নেতৃত্বের অবস্থানে ছিল, সেই জায়গাটা আর থাকবে না। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন, রোহিঙ্গাদের কাছে আসা বিদেশি সহায়তা, সবকিছু আগের মতো আর হবে না, এগুলো কমে যাবে। এবং রোহিঙ্গাদের ডক্টর ইউনূস বলেছিল এই যে রোজা আসতেছে, এই রোজার ঈদটা রোহিঙ্গাদের মিয়ানমারে করার কথা, তো সেইটা সুদূর পরাহত হয়ে যাবে। তো আমেরিকা এই যে ইউনূস যে ব্যর্থ হয়েছে, এর জন্য আমেরিকা ভীষণ বিলা। আমেরিকা ডক্টর ইউনূস সহ 12 জন উপদেষ্টার উপরে ক্ষুব্ধ এবং বলেছে যে তোমাদের দ্বারা কোনো কাজ হবে না, ইউ ওয়েস্টেড আওয়ার মানি, টাইম অ্যান্ড রিসোর্সেস। এদিকে ডক্টর ইউনূস যদি নির্বাচন হয়, যদি ক্ষমতা ছেড়ে আসলেই যায়, তার একটা আশঙ্কা রয়েছে যে তিনি চলে গেলে গ্রামীণ ব্যাংকে যে সারা দেশে ছড়ানো ছেটানো প্রায় 2500 গ্রামীণ ব্যাংকের যে ব্রাঞ্চেস আছে, সেগুলো কি হবে, এগুলোর ভবিষ্যৎ নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। এবং তিনি এটি বলেছিলেন আমেরিকাকে যে তিনি চলে গেলেও গ্রামীণের ভবিষ্যৎ কি হবে। তো আমেরিকা কি বলেছে তার আগে আমি একটা ছোট্ট অতীতের কথা মনে করি দিই। যে খন্দকার মোস্তাকের কথা আপনাদের অনেকেরই মনে আছে, বঙ্গবন্ধুর খুনি। যে খন্দকার মোস্তাক সে যখন জনসভা করতে গিয়েছিল ক্ষমতা হারিয়ে, তখন কিন্তু তার জনসভা আক্রান্ত হয়েছিল, তার জনসভায় বোমাবাজি হয়েছিল, সাপ ছেড়ে দেওয়া হয়েছিল। তখন সে খুব মাইন্ড করে, খুব কষ্ট দুঃখ নিয়ে আমেরিকান এম্বাসিতে গিয়ে বলেছিল যে আমি যে একটু পলিটিক্স করি, আমি তো তোমাদের জন্যই রাজনীতি করলাম, তোমরা আমার একটু সিকিউরিটিটা ইনশিওর করো। তো আমেরিকা বলেছিল যে তুমি রাজনীতি করবা, তোমার সিকিউরিটির দায়িত্ব তোমার নিজের। তো ডক্টর ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের এই অবকাঠামোগত নিরাপত্তার ইস্যুটা তুলেছে, তখন তাকে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তার। এদিকে অন্যান্য উপদেষ্টারাও কিন্তু ভীষণ স্যাড হয়ে গেছে এই ঘটনায়। বিশেষ করে ডক্টর খলিল তিনি বলেছেন যে এই সরকারের জন্য, আমেরিকার স্বার্থ রক্ষার জন্য তিনি কি করেন। কিন্তু আজকে এমন একটা অবস্থা হয়েছে যে ডক্টর খলিলের এই দায়িত্ব থেকে চলে যাওয়ার পরে আমেরিকায় ফিরে যাওয়াটাও অনেকখানি ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, এটা যে কেবল একটা $121 মিলিয়ন প্রজেক্ট তা না, এটা আবার জিও পলিটিক্যালিও খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এবং সেখানে ইন্ডিয়ার এবং থাইল্যান্ডের যে গুরুত্ব, সেই গুরুত্বের পাশাপাশি বাংলাদেশ ইজ নাও নো ওয়্যার। ডক্টর ইউনূস এদিকে ডিপি ওয়ার্ল্ডকে চিটাগাং পোর্ট দিবে বলেছে। চিটাগাং পোর্টে কিন্তু অলরেডি আনরেস্ট শুরু হয়ে গেছে এবং চিটাগাং পোর্টে প্রতিদিন লস হচ্ছে। সো ওই বিক্ষোভ, ওই অসন্তোষ কিভাবে নিয়ন্ত্রণ করে, ডিপি ওয়ার্ল্ডকে কিভাবে এই
চিটাগাংয়ের এনসিটি এই নিউমারিং কন্টেইনার টার্মিনাল হ্যান্ডওভার করবে, সেটাও আমরা দেখার জন্য অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সজীব ওয়াজেদ জয় এখন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত একটি নাম। এই নামটি রাজনীতিতে অপরিহার্য কি না, এটি নির্ভর করবে আগামী রাজনীতির নানা সমীকরণ। যদি জামাত ক্ষমতায় চলে আসে, সেক্ষেত্রে বিএনপিকে যদি জামাতের বিরুদ্ধে লড়াই করতে হয়, অবশ্যই তাদেরকে আওয়ামী লীগের সাহায্য এবং সহযোগিতা লাগবে। দ্বিতীয়ত, যদি বিএনপি ক্ষমতা আসে, সেক্ষেত্রে জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটি সম্পর্ক হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এর বাইরে রাজনীতির অন্য কোনো সমীকরণ নেই। আর যদি তৃতীয় কোনো শক্তি আসে, ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকেন, সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসতে আরও অনেক সময় লাগবে এবং রাজনীতির মেরুকরণটা আসলে হবে না। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় থাকেন, সেক্ষেত্রে যে রাজনৈতিক পরিবেশ, সেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ন্যারেটিভগুলো তৈরি করা আছে, সেই ন্যারেটিভ অতিক্রম করে বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি, সেটা বিএনপি হোক জামাত হোক, স্বতন্ত্রভাবে আলাদাভাবে আওয়ামী লীগের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে না বা তারা চাইবেও না। এ হলো বাস্তবতা। তো সেই অবস্থাতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার তিনটি উপায় রয়েছে। প্রথম উপায় হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়, প্রস্থান, এটার উপরে। দ্বিতীয়ত হলো যে আগামীতে জামাত ক্ষমতায় আসবে, বিএনপির সাথে তাদের সম্পর্ক হবে, আর বিএনপি ক্ষমতায় আসবে, জামাতের সাথে তাদের সম্পর্ক হবে। এই রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগের যে সকল নেতা রয়েছেন, যাদের বিরুদ্ধে স্পষ্টতই দুর্নীতির অভিযোগ আছে সরাসরি, এবং এই অভিযোগের কারণে যারা জেলে আছেন আর বিদেশে পালিয়ে আছেন, কিন্তু মাথা ভর্তি তাদের দুর্নীতির বোঝা, এটা আপনি নিশ্চিত লিখে রাখেন যে এরা কেউই রাজনীতির মূল ধারাতে আওয়ামী লীগের ফিরে আসতে পারবে না। তার প্রমাণ আপনি বিএনপির দিকে তাকান। বিএনপির হাওয়া ভবনের যে সকল কুশীলভ ছিলেন, কিংবা তারও আগে প্রথম দফাতে যে সকল রাঘব বোয়াল ছিলেন, তাদের মধ্যে হাতে গোনা দুই একজন ছাড়া বেশিরভাগ দুর্নীতিবাদ যারা আছেন, আমলা কামলা, কেউ বিএনপির সঙ্গে নেই। এখন তারেক রহমান সাহেবের সঙ্গে যারা আসছেন, এটা বিরাট সেট তিনি লন্ডন থেকে নিয়ে এসেছেন। এখানে যে মাহিদা আমিন বলেন, অন্যান্য যারা বলেন, আমি সবাইকে চিনি না, সানি নামে এক ভদ্রলোকের নাম শুনি, মানে তারা বয়সে তরুণ এবং হাওয়া ভবনের যে দুর্নাম বদনাম এদের সাথে নেই। হাওয়া ভবনের সঙ্গে যারা জড়িত ছিল, সেই গিয়াসউদ্দিন আল মামুন থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, লুৎফুজ্জামান বাবর আছেন, এখন তারা কেউই জনাব তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন নন। তার ঘনিষ্ঠজনের মধ্যে মিয়া নুরুদ্দিন অপু নামে এক ভদ্রলোক আছেন, তিনি আছেন। তারপর তার এক আত্মীয় আছেন ডিউক, তিনি আছেন কিনা আমি বলতে পারবো না। পরিবারের মধ্যে এরকম অল্প কিছু লোক ছাড়া বেশিরভাগই হাওয়া ভবন সংশ্লিষ্ট, তারা ঝরে পড়েছেন। অন্যদিকে হাওয়া ভবনের বাইরে যে সকল মন্ত্রী মিনিস্টার দুর্নীতির একটা বিরাট, যাকে বলা হয় কি বলবো, মানে দুর্নীতিকে রীতিমতো একটা স্টাইলে পরিণত করেছিল বিএনপি জমানাতে, তাদের অনেকে মরে গেছেন, অনেকে বৃদ্ধ হয়ে গেছেন, অনেকে দেশের বাইরে রয়েছেন, অনেকে সিন্ডিকেট করে যারা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছিলেন, তারা বিএনপি রাজনীতি থেকে আউট। অন্যদিকে সিনিয়র যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, তারাও মানে ধূপ ধূপ করে চলছেন। মানে খোলামেলাই বলি, ডক্টর মঈন খান, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বর বাবু, হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম থেকে শুরু করে যে সকল সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, যাদের বয়স 70-এর বেশি, তারা সবাই জাস্ট এটাই তাদের জীবনের শেষ নির্বাচন। মন্ত্রী যদি দয়া করে বানায় ভালো, না বানালে তাদের কিছু করার থাকবে না। ফলে দেখবেন যে এইবার পার্লামেন্ট যদি বিএনপি গঠন করতে পারে, তাহলে একটা ব্যতিক্রমধর্মী পার্লামেন্ট হবে। আর সেই পার্লামেন্টে তাদের যে দু দফা 1991 থেকে 96 আর 2001 থেকে 2006, এই সময়ের মধ্যে যারা দুর্নীতির বরপুত্র রয়েছেন, মানে রাজপরিবারের বাইরে, রাজপরিবার নিয়ে তো আমাদের দেশে আলোচনা হয় না, মানে রাজপরিবারকে সবাই পয়েন্ট আউট করে না, বলে যে না আপার কোনো দোষ নাই, ভাইয়ের কোনো দোষ নাই, সবই ওই অমুক খান করছে, অমুক টিন্টু করেছে, তারপরে অমুক দরবেশ করেছে, বাকি সবাই মানে আপারা সবাই নির্ভয়ে জাল। এটা হলো আমাদের দেশের একটা কালচার। তো সেই দিক থেকে রাজপরিবারকে বাইরে রেখে বাকি সবার কথা
যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে বিএনপির ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। ২ নম্বর হলো যে এরশাদের জামানাতে কি অবস্থা? এরশাদে যারা কুখ্যাত এরশাদের সহযোগী ছিলেন, তারা কেউ রাজনীতিতে সাস্টেইন করতে পারেননি। সবাই কিন্তু দুর্নীতিতে ধরাশায়ী হয়েছেন। দুর্নীতি নিয়ে আসলে খুব বেশি রাজনীতি করা যায় না। তো সেদিক থেকে আগামীতে আওয়ামী লীগের যে সকল মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, আমলা-কামলা, সাংবাদিক, তারপরে শেষে সাহিত্যিক থেকে শুরু করে যে সমস্ত লোক দুর্নীতিতে জড়িয়েছেন, তারা রাজনীতিতে ফিরে আসতে পারবেন না। এটা মানে প্রকৃতির যে একটা সমীকরণ, এটা সজীব ওয়াজেদ জয় থেকে শুরু করে দলের যারা নেতৃবৃন্দ রাজনীতিতে আসতে চাচ্ছেন তাদেরকে জিনিসটা বুঝতে হবে যে এই যাদের বিরুদ্ধে ন্যূনতম দুর্নীতির অভিযোগ আছে এবং সেই দুর্নীতি যদি তাদের জানাও থাকে, তবে এখানে লিবারেল হওয়ার কোনো সুযোগ নেই। তাদেরকে নিয়ে রাস্তায় নামার সঙ্গে সঙ্গে পতন অনিবার্য হয়ে পড়বে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে আগামীতে যদি এই যাকে বলা হয় জনাব সজীব ওয়াজেদ জয়কে রাজনীতিতে ফিরে আসতে হয়, তাহলে তাকে ঠিক সেই কাজটি করতে হবে যে কাজটি তারেক রহমান সাহেব করেছেন 2009 থেকে আজ পর্যন্ত। তিনি তার মাকে মানে একটা পক্ষ করে ক্ষেত্র বিশেষে তার মায়ের সঙ্গে মতদ্বৈধতা করে জিদ করে প্যারালাল একটি গ্রুপ শক্তি তিনি গড়ে তুলেছিলেন অনবরত পরিশ্রম করে। অনেকে এটাকে আম্মা গ্রুপ, ভাইয়া গ্রুপ হিসেবে টিটকারি করতো, কিন্তু তারেক রহমান সাহেব এটা সফল হয়েছেন। এবং সফল হওয়ার পর একটা সময় তারেক জিয়া যখন বুঝলেন যে তার সাংগঠনিক ক্ষমতা বেশি, আর বেগম জিয়া যখন বুঝলেন যে তিনি তার সন্তানের সঙ্গে পেরে উঠছেন না, সন্তানকেই সবাই মেনে নিচ্ছে নির্দ্বিধায়, তখন ধীরে ধীরে তারেক রহমান সাহেবের যে একছত্র আধিপত্য দলের উপর প্রতিষ্ঠিত হয়ে গেল। এরপর তিনি এটা কিন্তু এমনি এমনি করেননি। এই কাজ করার জন্য তাকে যতটা ছোট হওয়া দরকার, যতটা পরিশ্রম করা দরকার, যতটা নির্ঘুম রাত কাটা দরকার, যতটা নিচে নামা দরকার, সব কিছু তিনি করেছেন। দিন নাই রাত নেই, ধরুন বাংলাদেশের সময় লন্ডনে থেকে বাংলাদেশের সময় ভোর 5টায় কাউকে ফোন দিলেন, রাত্রি 3টার সময় কাউকে ফোন দিলেন, তার সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ করলেন। অর্থাৎ এই সময়টিতে তারেক রহমান সাহেব অন্তত 1 লাখ বিএনপির নেতাকর্মী, তাদের সঙ্গে তার নিয়মিত একটা ডাটাবেজে সম্পর্ক গড়ে উঠেছে। তিনি হয়তো এই 1 লাখ লোকের ডাটাবেজ নিজে সংগ্রহ করেছেন, তাদের ফোন নম্বর, চেহারা, সুরত, নাম, মোবাইল নম্বর। তার মধ্যে হয়তো 500-600 তার নাম মুখস্থ আছে, নট মোর দ্যান দ্যাট, এর বেশি সম্ভব না। আর বাকিগুলো সে ডাটার মধ্যে রেখেছে। এখন ধরুন কুড়িগ্রামের উলিপুর বা কোনো একটা ইউনিয়নে তিনি কথা বলবেন, তো ওই তার ডাটা বলে দিচ্ছে যে ওই ইউনিয়নে তিনি 7 দিন আগে অমুক ফজলের সাথে কথা বলেছেন, সফটওয়্যার তাকে বলে দিচ্ছে। এরপর তিনি যখন 7 দিন পরে সেই ফজলকে দ্বিতীয় দফায় ফোন করলেন, হাই ফজল, তুমি কেমন আছো, তোমার ছেলে কেমন আছে, মেয়ে আছে। ফজল তো মহা খুশি। এই কাজগুলো করার জন্য তার একটা সেক্রেটারিয়েট ছিল, তার যোগ্যতম লোক ছিল এবং তার একটা অ্যাপ ছিল এবং এখনো আছে। তো এইভাবে কি হলো, তৃণমূলে কাজ করতে, কথা বলতে বলতে তিনি ভাষা শিখেছেন, বাংলা ভাষায় অবিরত কথা বলতে শিখেছেন। আপনি যদি 2001 থেকে 2005 সনে তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেন, দেখবেন যে তিনি কথা বলাতে সাবলীল ছিলেন না, গুছিয়ে কথা বলতে পারতেন না। কিন্তু এবার আপনি দেখেন রাজনৈতিক মঞ্চে আমরা তাকে নিয়ে ঠাট্টা মশকরা করেছি, তিনি স্কাইপিতে কথাবার্তা বলেছেন, গতানুগতিক, কিন্তু এখানে তিনি যে মঞ্চে উঠে কথাবার্তা বলছেন, সেই কথা মানে অবিরতভাবে তিনি বাংলায় বলে যাচ্ছেন। এবং বাঙালির কৃষ্টি কালচার, বাঙালি যেখানে গুঁতো দিতে পছন্দ করে, মশকারা শুনতে পছন্দ করে, মশকারা করতে পছন্দ করে, এই জিনিসগুলো তিনি করে যাচ্ছেন, অবিরতভাবে করে যাচ্ছেন। তো সেই দিক থেকে জয়কে যদি বাংলাদেশের রাজনীতিতে আসতে হয়, তাকেও তার এই তৃণমূলের সঙ্গে, তারেক সাহেব যদি 1 লাখ লোকের সঙ্গে সম্পর্ক করতে পারেন, তবে জয়কে করতে হবে মিনিমাম 2 লাখ। এর কারণ হলো তার সংগঠন বড়, এবং সংগঠনের মধ্যে তিনি যে চাইবেন প্রত্যেকটা মানুষই তাকে পেতে হবে। তার অন্তত পক্ষে 10 থেকে 12টি সেই মোবাইল নম্বর থাকতে হবে। সেই 10 থেকে 12টি নম্বর মানে যখনই ফোন করুক না কেন নেতাকর্মীরা, তাকে যদি না পায়, কথা বলতে না পারে, তাহলে এই তার চেষ্টা, তিনি যখন এসে ফোন করলেন পরে আর তাকে পাওয়া গেল না, এটা হবে না, এটা কখনো হবে না। তাকে অবিরতভাবে তিনি কথা বলবেন এবং তাকে পেতে হবে। আর এই যে পাওয়ার ক্ষেত্রে তাকে যে কৌশল অবলম্বন করতে হবে, সেই কৌশলগুলো নিঃসন্দেহে আইটি স্পেশালিস্ট হিসেবে তার জানার কথা। এই হলো এক। 2 নম্বর হলো যে তারেক রহমান সাহেব যেটা ছিলেন নন ফর্মাল, তো ইনফর্মাল বা নন ফর্মাল, এবং এখনও তিনি ক্যাজুয়াল ড্রেসে চলাফেরা করছেন। জয়ের জন্য এটা প্রযোজ্য হবে না, জয়ের জন্য এটা প্রযোজ্য হবে না। জয় এখানে ক্যাজুয়াল হতে গেলেই তাকে ভালো লাগবে না। তার যে বডি কনস্ট্রাকশন, সে যেভাবে লম্বা,
তিনি যদি একটু লুঙ্গি পরে একটু ঘোরাফেরা করেন, গেঞ্জি পরেন, হাফ গেঞ্জি পরেন, তারপরে শেষে মুখে কতগুলো ক্রিম মেখে, মানে ক্যাজুয়ালভাবে হবে না, তাকে সবসময়ই শশী থারুরের মতো স্টাইলিশ হতে হবে। সেই স্টাইলিশ হতে গিয়ে আমি দেখলাম যে তার যে ভিডিওগুলো, একটা ভিডিও কেবলমাত্র তিনি যে আল জাজিরের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এই যাবৎকালে, সেই একটি সাক্ষাৎকারে তার বসার স্টাইল, হেয়ার স্টাইল, ড্রেস কোড ওকে ছিল, আর কোনোটাতেই তার বসার স্টাইল ঠিক ছিল না। যেমন ধরুন এই যে আমি এখন ভিডিও করছি, তো আমি একসময় ভিডিও করতাম আমার যে একটা এক্সিকিউটিভ চেয়ার আছে সেটায় বসে পেছনের সাইডটা দিয়ে, তো বিরাট একটা চেয়ারের মধ্যে মানুষটিকে খুব ছোটো মনে হচ্ছে, দেখতে কিন্তু ভালো লাগতো না, অনেকে বলেছে। কিন্তু পরে আমি দেখলাম যে না, একটা স্বাভাবিক চেয়ারে বসে আমার মুখচ্ছবি মানে আমাকেই প্রদর্শন করতে হবে, এখানে অন্য কোনো কিছু নয়। তো আমার যতটুকু চেহারা রয়েছে, স্রোত রয়েছে, ড্রেস কোড রয়েছে, আমি যা এটাকেই প্রদর্শন করতে হবে। কিন্তু সজীব ওয়াজেদ জয় যেটি করেছেন, তিনি যে কয়বারই মানে মিডিয়ার সামনে এসেছেন, তো তার যে ব্যাকগ্রাউন্ড, তার অফিস, তার একটা বড় চেয়ার, এটি আসলে তাকে মানায়নি। ২ নম্বর হলো যে ক্যামেরার দিকে কীভাবে তাকে কথা বলতে হবে এটাও তাকে রপ্ত করতে হবে। তার আই কন্ট্যাক্ট এবং তার মানে যে দেখা গেল যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি আপনি মানে কোনো একটা কাজ করতে চান, এখানে তার প্রফেশনাল ক্যামেরা লাগবে, প্রফেশনাল ক্যামেরাম্যান লাগবে, যেখানে সাক্ষাৎকারগুলো মানে বোঝা যাবে ফুল টাইম, এখানে তাকে একজন ফুল টাইম ক্যামেরাম্যান লাগবে এবং পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ক্যামেরা, মোবাইল দেওয়া হবে না, ভালো ক্যামেরা, ভিডিও ক্যামেরা দিয়ে তাকে এই জিনিসগুলো শ্যুট করতে হবে, এবং যেখানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব জায়গাতেই যে কোনো জিনিস চাইতে তাকে মনে হবে। এবং এই যে ক্যামেরা যখন সেট আপ করবেন, ক্যামেরা সেট আপ করতে গিয়ে দেখা গেল যে ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে। এখন আমার ক্যামেরাটা যদি আমি আমার সেই থুতনির দিকে ফোকাস করি, তাহলে উপরের অংশটি ত্রিভুজের মতো হয়ে যাবে, মানে মুখমণ্ডল ত্রিভুজের মতো হয়ে যাবে। আর যদি আমি আমার ক্যামেরার যে ফোকাসটা আমার কপালের দিকে হয়, মোবাইল দিয়ে করি, তাহলে দেখা যাচ্ছে যে খুব হাই রেজলিউশন না থাকলে নিচের অংশটি বেলুনের মতো ফুলে যাবে, এবং এটা এনলার্জ করা থেকে শুরু করে এই সকল ভিডিও বিকৃতি করা সম্ভব। এই জন্য ক্যামেরার রেজুলেশন থেকে শুরু করে ফটোগ্রাফি যারা জানে বোঝে, এরকম ফটোগ্রাফি তাকে করতে হবে, এবং সবসময় ওয়েল ড্রেস হয়ে, ফুটবাবু হয়ে। আদারওয়াইজ মানে তার যে অতীতের কর্মকাণ্ড, যেমন তিনি ভালো বাংলা এখনও বলতে পারেন না, ইংরেজি বলতে পারেন, কিন্তু ইংরেজিকে টু দি পয়েন্টিভ করার জন্য, পলিটিক্যাল করার জন্য তাকে নিয়মিত ক্লাস করতে